ফোর্থ সিজনটা না চলে তাহলে আর এখানকে আমরা এক্সটেন্ড করবো না, কন্টিনিউ করবো না। কোনো সময় হয়তো দেখা গেল যে আমরা যে দোকানে দাঁড়িয়ে ক্যারেক্টাররা খাবার খাচ্ছে না, একটু কোনো সিন রয়েছে, সেখানে একজন কেউ এসে ক্যারেক্টারের পাশে দাঁড়িয়ে হঠাৎ বললো, আরে একেন বাবু ভালো আছেন। এবার মুশকিল হচ্ছে যে আমার শুটিংটা চলতে চলতে তো আমি এটা রাখতে পারবো না। তো এইরকম নানান কিছু চলতে থাকে। বেনারসের সাথে যেহেতু ফেলুদা আমরা পেয়েছি, তো তার সাথে তো একটা নস্টালজিয়া কাজ করেই আমাদের, তো সেটা কি অ্যাডেড একটা প্রেশার ছিল? নমস্কার, দৃষ্টিভঙ্গির কথোপকথনে আপনাদের সকলকে স্বাগত। আজ যে ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো, তার নামের পাশে হিট শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যার হাত ধরে একেন বাবু সিরিজ থেকে সিনেমার বড় পর্দায় চলে এসছে। হ্যাঁ, আপনারা বুঝতেই পেরেছেন, কথা বলবো পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। জয়দীপ দা, তোমাকে স্বাগত আমাদের এই আড্ডায়। আচ্ছা, আগে বলো তুমি কতটা খুশি একেন বাবু পরপর হিট দিয়ে যাচ্ছে? এই তো আর বলার অপেক্ষা রাখে না, প্রচন্ড খুশি। মানে আমরা যবে থেকে শুরু করেছিলাম বিষয়টা, সেটা যে আস্তে আস্তে এতটা এইরকম একটা জায়গায় পৌঁছবে সেটা তো আমরা কিছুটা ভাবতেই পারিনি। তো সেটা যে এই অবধি এসছে এবং মানুষ যে এত ভালোবাসছেন, তার জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ এবং আমি খুব খুশি। আচ্ছা, তুমি একদম প্রথম থেকে ছিলে না, তুমি 4 নম্বর সিরিজ থেকে এসছো, কিন্তু তোমার হাত ধরে বড় পর্দায় আমরা একেন বাবুকে পেয়েছি। হ্যাঁ, তো একটা সিরিজ থেকে বড় পর্দায় আসাটাও এটাও কিন্তু একটা মানে বেশ একটা ভালো রকম জার্নি, যেটা সবসময় হয় না। হ্যাঁ, মানে এটা কোনো সময় এখনো পর্যন্ত ভারতবর্ষে হয়নি। মানে এটাই প্রথমবার, এরপরে হয়তো হবে বা হতেও পারে। এটা প্রথমবার কোনো সিরিজ থেকে একটা ক্যারেক্টার মানে মানুষের ভালোবাসায়, ভালো লাগায় সেটাকে আমরা সিনেমায় আনতে পেরেছি এবং সিনেমাতেও লোকে একইভাবে ভালোবাসছে। মানে এই সাহসটা কি করে? অ্যাকচুয়ালি এই সাহসটা শুধু আমার একার নয়, এটা প্রোডাকশন হাউসের সাহস। মানে আমরা সবাই মিলে যখন আমরা দেখি যে 4 নম্বর যে সিজনটা, সেই সিজনটা অ্যাকচুয়ালি এর আগে একটা ছোট গল্প আছে। সেটা হচ্ছে যখন একেন থার্ড সিজনটা হয়, সেই সময় আর তার ঠিক পরে পরেই প্যান্ডেমিক আসে। 18 সালে হয়েছিল, 19-এর মাঝামাঝি প্যান্ডেমিক আসে। তো এই 18 সালে যে তৃতীয় সিজনটা হয়েছিল, সেইটা সেরকম ভাবে দর্শক নেননি। তো আমাকে শান্তিনিকেতনের যে না, ওই গল্পটা হচ্ছে বাংলাদেশে একটা গল্প হয়েছিল। তো সেই গল্পটা খুব একটা না চলায় আমাকে তখন হইচইয়ের যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে বলেন যে আমরা আর একটাই একেন করব, যদি ফোর্থ সিজনটা না চলে তাহলে আর একেনকে আমরা এক্সটেন্ড করবো না, কন্টিনিউ করবো না। তো আমার কাছে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে এই 4 নম্বর সিজনটাকে এমন ভাবে বানাতে হবে বা গল্পটাকে চুজ করা থেকে শুরু করে সবটা নিয়েই। তো পদ্ম আর আমি মিলে সেইটা ওই যখন ওই প্যান্ডেমিক চলছে সেই সময় জিনিসটা আমরা এগিয়েছিলাম এবং 4 নম্বর সিজনটা এতটাই হিট করেছিল, তখন অনিন্দ এবং প্রোডাকশনের সবাই মিলে, মানে এসবিএফ এর সবাই মিলে প্ল্যান করে যে না, এবার এটাকে সিনেমা করা উচিত। এবং দর্শক যখন এই সময় দাঁড়িয়ে এতটা মানে রিয়াক্ট করেছেন পুরো বিষয়টাতে, তো এটা সিনেমা করলে আমার ধারণা দর্শক দেখতে পারেন। তো আমরা খুব ভয়ে ভয়ে জিনিসটাকে একটা রিস্ক নিয়েই বলা যেতে পারে যে দেখা যাক, কারণ এর আগে কোনোদিন তখন হয়নি যে একটা সিরিজের ক্যারেক্টারকে কেউ সিনেমায় নিয়ে এসছে, একটা সিরিজকে আবার সিনেমা তৈরি হয়েছে সেটা থেকে। তো দার্জিলিং যখন আমরা প্ল্যান করি, তখন দেখা যায় যে দার্জিলিং রিলিজ করার পর একইভাবে লোকে প্রচন্ড ভালোবাসেন এবং তখন একটা সাউথ ইন্ডিয়ান ছবি রিলিজ করেছিল প্রচন্ড হিট, কেজিএফ বলে, তার সাথে একসাথে রিলিজ করা সত্ত্বেও যখন হিট হয়, তখন বোঝা যায় যে একেনকে মানুষ সত্যিই ভালোবাসে। তার মানে যে শোটা হয়তো বন্ধ হয়ে যেতে পারতো, আর সেখান থেকে এটা একটা আমার কাছে সত্যি একটা খুবই বড় অ্যাচিভমেন্ট বলে জেনে ভালো লাগছে। আচ্ছা, তোমাদের অনির্বাণদার সাথে একটা ইন্টারভিউতে কথা হচ্ছিল, তো এমনিতেও তো তোমাদের নানান রকম মানে শুটিং এর মধ্যেও কাজের মতো হচ্ছে, কিন্তু তার সাথে একটা পরিবেশটা থাকে, অত টেনশন না, টেনশন হয়তো ভেতর আছে, কিন্তু চারিপাশ বেশ একটা মজার এই থাকে। এবং অনির্বাণদা বলছিল যে
তোমাদের মানে রীতিমতো এও হয় যে আচ্ছা এবার কোথাও চলো, মানে যেমন পুরী, দার্জিলিং, মানে সবই ঘুরতে হবে। তো এবারে বেনারসটা কিভাবে ঠিক হলো, কে ঠিক করলো? অ্যাকচুয়ালি আমাদের যখন রাজস্থান হয়েছিল তারপর থেকেই আমরা প্ল্যান করছিলাম যে রাজস্থানের পর কোথায় যাওয়া, কোথায়। তো আমরা মাঝখানে একবার প্ল্যান করেছিলাম, সেটা নানা কারণে আর হয়ে ওঠেনি। সেই প্ল্যানিংটা ছিল আমরা হয়তো রাশিয়া যাব। আচ্ছা। তো এইটা হওয়ার পর আমরা লোকেশন দেখা শুরু করেছিলাম। যেদিন আমরা লোকেশন ভিজিটে যাওয়ার প্ল্যান করছি তার ঠিক আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় এবং পুরো জিনিসটা মানে আমাদের আর হাতে থাকে না যে সেখানে গিয়ে শুটিং করা যাবে বা লোকেশন দেখতে পাবো, তো সেটাকে ড্রপ করতে হয় প্ল্যানটাকে। তো এরপরে আর আমরা সিনেমা নিয়ে অনেকদিন আর না ভাবনা চিন্তা করে তখন সিরিজের দিকে মন দিই। তখন ভাবা হয় যে যেহেতু এখানের গল্পের মধ্যে একটা ট্রাভেলগ জড়িয়ে থাকে এবং মানুষ ভালোবাসেন ঘুরতে যেতে, বাঙালির মধ্যে সেই বিষয়টাও রয়েছে, তো আমরা ঠিক করি যে এখানকে আবার পুরীতে নিয়ে যাওয়া যেতে পারে। মানে সেটা তো একটা বাজেটের ব্যাপারও থাকে, তো সেই বাজেটের এতে সিরিজটাকে আমরা পুরীতে করি। পুরীটা যখন প্রচন্ড রকমের হিট করে তখন আবার সবাই নড়ে চড়ে বসে, এবার সিনেমাটা একটা কোথাও এমন করতে হবে যেখানে বাঙালির সাথে একটা নস্টালজিয়ার কানেকশন আছে। তো সেই নস্টালজিয়ার কানেকশন থেকেই বেনারসের কথা ভাবা। আর এরপরে আবার কোথায় সেটাকে অলরেডি ভাবনা চিন্তা চলছে? না, সেই ভাবনা চিন্তা এখনো চলেনি। এখন এইটা যেভাবে হলে চলছে তার জন্য আমরা একটুখানি নিজেদের রিলিজ করছি যে সিনেমাটা যাতে ভালো চলছে এবং লোকে আরো দেখতে আসুন, এই আনন্দটা একটুখানি নিয়ে নি, তারপরে ভাবছি। এবারে এখানে আমরা শাশ্বততাকে পেয়েছি, তো তোমার বন্ধু ঠিক অপুদা, তো একটু শাশ্বতার সাথে এবারের এটার একটু বলো। শাশ্বতর সাথে আমার পরিচয় বহুদিনের, মানে আমি 92 সালে 4 ভাগ জয়েন করেছিলাম যোচন দোস্তিদের গ্রুপে। তো সেখানে অপু তখন অলরেডি 4 ভাগে অভিনয় করে। তখন বাঞ্জারা বলে একটা নাটক হতো, প্রত্যাশা বলে একটা নাটক হতো। তো এই দুটো নাটকে ওই রিহার্সাল দেওয়া, রিহার্সালে আসা, এই করতে করতে অপু আর আমার খুব ভালো বন্ধুত্ব। শুধু অপুর সাথে না, ওই সময় যারা ছিলেন প্রত্যেকের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। তো সেই থেকেই বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বটা রয়ে গেছে। এবার একটা টাইমের পরে তো এরকমই হয়, যার যেরকম কাজের ক্ষেত্র সে আস্তে আস্তে নিজের কাজের ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে। তো এখন আমি অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর অপুর সাথে টুকটাক কিছু কাজকর্ম হয়েছে, যেমন প্রভাতদার কিছু ছবি হয়েছে, কৌশিক গাঙ্গুলির কিছু ছবিতে কাজ করেছে একসাথে। তারপরে যখন নিজে কাজ করতে শুরু করলাম তখন আবার যখন এই বিভিন্ন সিরিজ বলো বা সিনেমা বলো সেগুলোতে যখন আবার সুযোগ এলো যে অপুর সাথে একসাথে কাজ করার, তখন আবার বিষয়টা আস্তে আস্তে, তার মধ্যে যে নিজেদের মধ্যে কথাবার্তা হয়নি তা না, নিজেদের মধ্যে কথাবার্তা চলতোই। ওর বাড়িতে যাওয়া আসা, আমার বাড়িতে ওর আসা, এগুলো সব চলতেই থাকতো। তো এই লাস্ট 3-4 বছরই আবার ওর সাথে কাজের খুব ভালো একটা যোগাযোগ তৈরি হয়েছে এবং অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল। তোমার এই ছবিটায় মাসান হোলির একটা ক্লাইম্যাক্সের আছে, ওটা একটু ডিটেইলসটা জানবো। অ্যাকচুয়ালি এটা বেনারসের বহু পুরনো একটা মানে হোলির ট্র্যাডিশন, মানে যেটা হোলির 2 দিন আগে ওখানে যে মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র, এই যে দুটো ঘাট রয়েছে যেখানে মরা পোড়ানো হয়, তো সেইখানে বিভিন্ন সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং যারা ওখানে লোকাল সন্ন্যাসীরা রয়েছেন যারা ওই শ্মশানের ছাই উড়িয়ে হোলি খেলেন। তো এটা ওনাদের শিবকে মানে মহাদেবকে একটা কোথাও গিয়ে পুজো করার মতোই বিষয়। মানে মহাদেবও যেহেতু খুব ভোলা ভালা এবং উনি ওই শ্মশানের মধ্যেই শ্মশানে মশানে পড়ে থাকেন, এরা আমরা গানেও পেয়েছি, তো তাকে ট্রিবিউট দিয়েই করা। তো সেই বিষয়টা এখন হতে হতে যেটা হয়েছে সেটা মাসান হোলি হয়, কিন্তু মানে শ্মশানে কাউকে অ্যালাউ করা হয় না এবং একটা টোটাল শহর সেই দিন পুরোটাই রাস্তায় বেরিয়ে পড়ে এবং নানান রকম ভাবে সেটার একটা ইভেন্ট চলতে থাকে। মানে সকাল থেকে একটা গলি থেকে বেরোলো প্রায় হাজার হাজার লোক, তার মানে সেখানে নানান রকম সেজে হাতে সাপ টাপ নিয়ে ওরকম শিবের নানান রকম রূপ ধরে সেগুলো নিয়ে হাঁটতে থাকেন এবং একটা সময় গিয়ে ওই এর মানে মণিকর্ণিকা বা 2 দিন ধরে হয়, একদিন মণিকর্ণিকায় হয়, একদিন হরিশ্চন্দ্র ঘাটে হয়। তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং ইন দ্য সেন্স মানে এই যে গ্র্যান্ডারটা এবং এই যে ইভেন্টটা সেটা এত কালারফুল এবং এত মানে দেখতে ভালো লেগেছিল। আমি প্রথমে এটা ইউটিউবে দেখেছিলাম, তো সেইটা দেখে পদ্ম মানে ওটা বিষয়টা দেখে এবং আমাদের গল্পে যেহেতু
এই বেলাল বলে লোকটি যে আমাদের অপু যে চরিত্রটা করেছে, সেই চরিত্রটা অনেকগুলো ছদ্মবেশ আছে। তো সেইটার জন্য আমাদের কোথাও কি মনে হয় যে এরম যদি একটা ইভেন্টের মধ্যে বিষয়টাকে ঢোকানো যায়, ক্লাইম্যাক্সটাকে। তোমরা ওই ইভেন্ট যখন চলছিল হ্যাঁ, আমরা পুরোটা ওখানে শুট না, ওটা তো পুরোটা তো ওর ভেতরে শুট করা সম্ভব না চরিত্র নিয়ে বা ক্যারেক্টার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। তো আমরা যেটা করেছিলাম 12 তারিখে, এবারে 12ই মার্চ ছিল হচ্ছে মাসান হোলি, আমরা খানিকটা শুট ওই দিন করেছিলাম, মানে যেগুলো একটু ডকুমেন্টেশনের মতো, যে অরিজিনাল লোকজন যা করছে সেইগুলো শুট করার পর আমরা যে এই ইভেন্টটার জন্য একদল লোক আছেন ওখানে, মানে 20-25 জন লোক আছে যারা এই ইভেন্টটা কন্ডাক্ট করে, মানে তারাও এইরকম সেজে পুরো বিষয়টার মধ্যে ঢুকে হাঁটতে থাকেন। তো তাদের কি কাইন্ড অফ বহুরূপীর মতো সাজটা? না, বহুরূপের সিনেমাটা না দেখলে তুমি বুঝতে পারবে না। তো সেই রকম 20 লোক, এবং আরো আমরা ধরো প্রায় 100 জন জুনিয়র আর্টিস্ট এবং সাধু সন্ন্যাসী। মানে আমরা যখন ওটা নিয়ে এতে বেরোই, মানে আমাদের যখন যেটা রিক্রিয়েট করেছি সেটা নিয়ে যখন আমরা রাস্তায় বা গলিতে ঢুকতে শুরু করি, সেখানে নর্মাল সাধু সন্ন্যাসীরা সব নিজেরাই আসতে শুরু করে ওটার ভেতরে। ওই শ্যুটটা আমরা আলাদা করে ক্রিয়েট করেছিলাম। কিন্তু সিনেমায় আমার মনে হয় যে দেখলে দর্শক আর কি দুটো একসাথে মিলিয়ে বুঝতে পারবেন না কোনটা অ্যাকচুয়াল শুট আর কোনটা অরিজিনাল মাসান। আর এটা একটা আলাদা ফ্লেভারও অ্যাড করলো। হ্যাঁ, এটা আমি অন্তত আমার যতটুকু সিনেমার জ্ঞান বা আমি যতটুকু সিনেমা দেখেছি, কোনো ভারতীয় সিনেমায় আমি এর আগে মাসান হোলি দেখিনি। আমরা একটা নতুন জিনিস পেলাম। হ্যাঁ, এই তোমার শুটিং এ তো অনেক রকম মজার এই ঘটনা ঘটে, কোনো ছোট্ট ঘটনা? মজার ঘটনা তো ঘটতেই থাকে, মানে সেগুলো এতটাই, মানে এইবারের যে মজার ঘটনাটা হচ্ছে যে এই মাসান হোলি এতেই আমাদের তো যেহেতু একটা চেজ রয়েছে এই মাসান হোলির ভেতরে, তো ওই চেজটার সময় প্রচুর পুলিশ আমাদের, মানে অভিনেতা অভিনেত্রীরাই পুলিশ ছিল, যেমন সাদনিক ছিল, সৌমিত্রদা ছিলেন, এরা সবাই পুলিশ সেজেছিল। এবার আমরা যে গলিতে শুটিং করছিলাম সেই গলিতেও মানে যেহেতু সিকিউরিটির দরকারের জন্য অনেক পুলিশ ছিল, সেগুলো লোকাল পুলিশ। এবার সাধারণ লোকজন তো ক্যামেরা দেখলেই এগিয়ে আসে এবং প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। তো একটা টাইমে আমি দেখলাম যে সেই সিকিউরিটির লোকজন একটু দূরে কোথাও নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, আমাদের লোকজনই যারা পুলিশ সেজেছিল তারাই লোকজন সরাচ্ছে, এবং তাদের দেখে তারা সত্যিকারের পুলিশ ভেবে লোকজন সরেও যাচ্ছে। তো এইরকম মানে টুকরো টুকরো মজা সারাক্ষণই শুটিং এ হতে থাকে। কোনো সময় হয়তো দেখা গেল যে আমরা যে দোকানে দাঁড়িয়ে ক্যারেক্টাররা খাবার খাচ্ছে না, হয়তো কোনো সিন রয়েছে, সেখানে একজন কেউ এসে ক্যারেক্টারের পাশে দাঁড়িয়ে হঠাৎ বললো, আরে একেন বাবু ভালো আছেন। এবার মুশকিল হচ্ছে যে আমার শুটিংটা চলতে চলতে আমি এটা রাখতে পারবো না, তো এইরকম নানান কিছু চলতে থাকে। হ্যাঁ, আবার কেটে নতুন করে শুরু করতে হয়। আর কাশির মতো জায়গায় শুটিং করা মানেই হচ্ছে যে সেখানে একটা অবাস্তব মানে পরিস্থিতি, মানে মানুষ সেখানে, মানুষের ঢল সারাক্ষণ ঘাটে নৌকোয় কোথাও গিয়ে কোনো গলিতে চলতেই চলেছে। তো সেখানে ওই এই সমস্ত জিনিস তো চলতেই থাকে, এবং তাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে খুব মনে হয় যে আবার জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু পরে ভাবলে বেশ মজা লাগে। কিন্তু ওই সময় তুমি মাথাটা ঠান্ডা রাখলে কি করে? হ্যাঁ, মানে আমি না শুটিং এর মাথা খুব একটা গরম করতে পারি না, কারণ আমি জানি যে শুটিং প্রসেসটাই এরকম, এবং বহু বছর ধরে যেহেতু এই প্রসেসটার সাথে যুক্ত রয়েছি, মানে অ্যাসিস্ট করা থেকে শুরু করে এখন পরিচালক হওয়া পর্যন্ত প্রায় 25 বছর হয়ে গেল। তো সেই ক্ষেত্রে গিয়ে এখন আর মানে কোনো কিছুতেই মানে এরকম হয় না যে এটা হাতের বাইরে চলে যাচ্ছে বা এটা এরকম হয়ে গেলে কি হবে, বা কোনো কিছু একটা মনে হলো যে এটা হলোই না, তাহলে তো আর করাই যাবে না। আবার মাথা ঠান্ডা করে বসলে, একটু রিঅ্যারেঞ্জ করে নিলে, আবার একটুখানি সময় দিলে জিনিসটা হয়ে যাবে, আমি জানি, মানে করে নিতে পারবো আমি, এইটুকু কনফিডেন্স এতদিনে তৈরি হয়ে গেছে। একদম। বেনারসের সাথে যেহেতু ফেলুদা আমরা পেয়েছি, তো তার সাথে তো একটা নস্টালজিয়া কাজ করেই আমাদের, তো সেটা কি অ্যাডেড একটা প্রেশার ছিল? যে না, প্রেশার না, আমি তো এই ছবিটা বানিয়েছি ফেলুদাকে বা সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে, তো আমার কাছে ওটা প্রেশার না। আমি স্টিল একটা কম্পারিজনটা চলে আসে। কম্পারিজন নয়, আমি ছবিটা যারা দেখেছেন তারাও জানেন, তারা বলছেনও যে ছবিটার মধ্যে ফেলুদাকে সব জায়গায় বা সত্যজিৎ রায়কে সব জায়গায় ট্রিবিউট দেওয়া আছে, এবং ফাইনালি লাস্ট সিনে একটা ইচ্ছে করি ট্রিবিউট দেওয়া আছে, যেটাকে সত্যজিৎ স্মরণ হিসেবেই আমি রেখেছি।
তো সেখানে গিয়ে আমার কোনো এরকম চাপ হয় না, কারণ আমি সত্যজিৎ রায়ের প্রচন্ড ভক্ত এবং আমি তাকে নিজের একজন মাস্টারমশাই হিসেবেই ধরি। এটা দর্শক বললেও আমার কিছু করার নেই, কারণ আমি যত ছবি আছে আমি তাতে যদি একটুও সুযোগ পাই আমি তাকে ট্রিবিউট দিয়ে যাব। তো সুতরাং আমার কাছে ওই প্রেশারটা নেই, কারণ আমি কোনো কিছু নকল করছি না, আমি কোনো কিছু এরকম দেখাচ্ছি না যে একদম হুবহু কপি করে কোনো একটা জিনিস বানিয়ে দিচ্ছি। আমি শুধু তার যে নস্টালজিয়া, তার কাছ থেকে যেটা শিখেছি বা তার ছবি দেখে মানুষ যে নস্টালজিয়াটা ফিল করে সেইটা দেখে এখন যে নতুন একটা জায়গায় যেখানে আমি আবার নিজের গল্পটা প্লেস করছি, সেখানে যদি টুকরো একটা দুটো জিনিসও সেইটা মনে করিয়ে দেয়, আমার কোথাও মনে হয় যে বাঙালি সেটাকে খুব সুন্দর করে কানেক্ট করে নিচ্ছে, এটার জন্যই রাখা। আচ্ছা, নায়ক নায়িকা জুটি, অনেক ধরনের জুটি হয়, কিন্তু একেনের ক্ষেত্রে তো বলবো একেন আর পরিচালক অনির্বাণদা আর জয়দীপদার এই জুটিটা সেটা একটা বটে, কারণ আমার আর অনির্বাণের এই জুটিতে তো প্রায় শুধু একেন নয়, প্রায় এই নিয়ে 12টা ছবি হয়ে গেল। 12টা ছবি না, ছবি আর ওয়েব সিরিজ মিলিয়ে 12টা কাজ হয়ে গেল। তো মানে কি বলবো যে কি স্পেশাল আছে, মানে যে রসায়নটা কি, কেমিস্ট্রিটা কি? কেমিস্ট্রিটা কিছুই না, কেমিস্ট্রিটা একটা ভালো বন্ধুত্বের। মানে আমি ওকে যখন একসাথে আমরা কাজ করেছিলাম, সেই সময় থেকে যে বন্ধুত্বটা তৈরি হয়েছে একে অপরের প্রতি, সেই বন্ধুত্বটা খুব মানে একদম খুবই গাঢ়। এবং ও আমার কোনো মানে এমনি ছবির বাইরে বা শুটিং এর বাইরে আমরা নিজেদের কোনো রকমের সমস্যা হলে সেগুলো নিয়েও আলোচনা করি, কোনো একটা খারাপ ভালো নিয়েও দুজনে আলোচনা করি, একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক। তো সেই ক্ষেত্রে একটা অদ্ভুত রসায়ন যেটা এখন তৈরি হয়ে গেছে, যে আমি ফ্লোরে বা আমি স্ক্রিপ্ট পড়লে বা আমি একটা কোনো চরিত্র দিলে ও বুঝতে পারে যে জয়দীপদা আমাকে কোনো রকম মানে খারাপ কাজের জন্য ডাকবে না। এবার ধরো আমি ওকে ডেকে যখন কোনো স্ক্রিপ্ট শোনাবো, আমি এটা অন্তত আমার ভরসা হয়ে গেছে যে আমি যে চরিত্রটা ওকে দেবো সেখান থেকে আমি ওর বেস্টটাই পাবো, এবং সেটা ও সব ক্ষেত্রেই করে। আমি বলছি আমার জায়গা থেকে আমি খুব কনফিডেন্ট থাকি যে এই ক্যারেক্টারটাকে নিলে আমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা, যেহেতু অনির্বাণদা দুটো চরিত্রই করেছে, একেন বাবু তো আছে, সাথে জটাই, আর তার উপর আবার এটা বেনারসে রয়েছিল, তো সেক্ষেত্রে সেটা কত সচেতন ভাবে সেই জায়গাটা আলাদা করেছে, মানে তোমার পরিচয়? দেখো, এইটা তো আমাদের গল্প তো জটায়ুর গল্প নয়, জটায়ুর মতো দেখতে বলা যেতে পারে, কারণ ও টাকের জন্য গোপের জন্য সবাই ভাবে, তো সেটা ভাবতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু একেনের চরিত্রটা তো জটায়ুর থেকে একেবারেই আলাদা। একেন একজন খুবই মানে ধূর্ত টাইপের একটা লোক বলা যেতে পারে, যে তার একটা সেন দৃষ্টি আছে, তার একটা কোথাও ভেতরে বুদ্ধিমত্তা আছে, কিন্তু সে ওপরে একটু বোকা বোকা, একটু ছেলে মানুষও আছে, কিন্তু সে ওপর নানান কিছু করে এই জিনিসগুলোকে ঢেকে রাখে, লোকে যাতে ওকে বেশি পাত্তা না দেয়, বা ওর ওই যে সাধারণ মানুষের মধ্যে ভিড়ের মিশে থেকে পুরো বিষয়টা যাতে দেখে ফেলতে পারে, তার জন্য বেশ কিছু নিজের বোকামো করে, নিজে বোকা বোকা কিছু জোকস বলে, প্রবাদ বলে, তো এইগুলো বলে ও নিজেকে খুব আন্ডারডগ করে রাখে, কিন্তু ওর ভেতরে শেয়ানাটা যথেষ্ট, এবং ওর চোখ সবসময় বুঝিয়ে দেয়। এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। এখন তুমি খুব সফল একজন মানুষ, কিন্তু শুরুটা, সকলের একটা শুরু থাকে, অত বছর আগে পিছনে যদি ফেরা যায়, একদম প্রথম থেকেই তো সবসময় আমাদের ইচ্ছা তো অনেক কিছুই থাকে, যে এই হব ওই হব, আর এখনকার যুগে হয়তো অনেক বেশি ফোকাসড, এখনকার জেনারেশন যেরকম দেখছি, আর আগেকার যুগে অত কিছু ছিল না, এখনকার যুগে অনেক প্রফেশনাল, অনেক আগে একদম দড়াবাঁধা গতিতে। তো সেক্ষেত্রে তোমার কি প্রথম থেকে পরিচালক হবে এরকম ভাবনাটা? না না না, একেবারেই না। আমি তো প্রথম যখন মানে স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলতাম, এবং ক্রিকেটে একটা টাইমের পরে গিয়ে সেকেন্ড ডিভিশন খেলেছি, এবং সেখানে আমার তখন মনে হতো যে আমি হয়তো ক্রিকেটারই হব। এবং যেটা হয় আমাদের মধ্যবিত্ত বাড়িতে তো সবসময় একটাই থাকে যে আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে গ্র্যাজুয়েট হতে হবে। তো গ্র্যাজুয়েট হওয়ার পর যা করবে সেটা বেসিক্যালি মধ্যবিত্ত বাড়িতে একটা চাকরি পেলেই সবাই খুব খুশি হয়। তো এইটা হওয়ার পর যখন ক্রিকেটটা আমাদের এই মধ্যবিত্ত বাড়ির যা টাকা পয়সার অবস্থা বা নিজের বাড়ির যেরকম পারিবারিক অবস্থা ছিল, তাতে ক্রিকেটার বেশি দিন কন্টিনিউ করা যায়নি, কারণ তখন তো সৌরভ গাঙ্গুলি হয়নি আমাদের দেশে। তো যার ফলে বাঙালির ক্রিকেট খেলাটাকে কেউ অতটা সিরিয়াসলি নিত না। তো এইটা হওয়ার পর আমি প্রথম থেকেই মানে ছবি আঁকতাম ভালো, তো আস্তে আস্তে সেইগুলোকে একটুখানি ডেভেলপ করে আমরা স্কুলের কয়েকজন বন্ধু মিলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করেছিলাম, যেটার নাম ছিল ভাইব্রেন্ট। তো সেইটা আমি করতে করতে সেটা নিয়ে বেশ খানিকটা এগোই। আমি তখন হয়তো ভেবেছিলাম আমি কমার্শিয়াল আর্টিস্ট হিসেবেই থেকে যাব, তো সেটাও একটা পার্ট আমার জীবনের। সেটা প্রায় 10 বছর, মানে 89 to 97, 7-8 বছর সেটা নিয়ে ছিলাম, অনেক কাজকর্ম করেছি।
তো সেইটা হতে হতে একটা সময় সুমিত সমাদ্দার, যিনি অভিনেতা, এখন খুব নামকরা অভিনেতা, তিনি ছিলেন আমাদের ওই ভাইব্রেন্টে। তিনি একজন আমাদের সেলস এক্সিকিউটিভ ছিলেন। তো ও প্রথমে মানে আমাদের সবাই মিলে এ করে যে আমরা এতজন রয়েছি, তো আমরা সবাই মিলে একটা নাটকের দল করলে কেমন হয়। তো আমাদের যিনি পার্টনার ছিলেন শিলাদিত্য রায় এবং জয়তী ঘোষ, ওনাদের একটা পুরনো নাটকের গ্রুপ ছিল, বা বলা যেতে পারে একটা কালচারাল গ্রুপ ছিল, চিন্তন বলে। তো সেইটাতে প্রথম আমরা বল্লভপুরের রূপকথা নাটকটা মঞ্চস্থ করি। তো সেইটা হওয়ার পরে সবাই খুব বললো যে দারুণ হয়েছে, ভালো হয়েছে, তো চলো আর একটা, পরে 2-3 বছর বাদে আর একটা কিছু করা যাক। তো এই কাজের ফাঁকে ফাঁকে নাটক চলতো, এবং লাস্ট আমরা করেছিলাম রাজদর্শনে অভিরামের চরিত্রটা আমি করেছিলাম। তো সেইটা দেখতে এসেছিলেন, যেহেতু সোনেক্সের তখন প্রচুর এই ধরনের লেটার হেড, তারপর পোস্টার্স, তারপর ওই ক্যাসেট কভার, এগুলো সব প্রিন্ট হতো, ডিজাইন হতো আমাদের এই কোম্পানিতে। তো তখন একদিন জোছনদা এসেছিলেন, সাথে সব্যসাচী চক্রবর্তীও এসেছিলেন। তো আমরা তখন ওনাদের বলি যে আমরা এরকম একটা নাটক করছি গায়ন মঞ্চে, অমুক তারিখে শো হয়েছে, আপনাদের যদি নিমন্ত্রণ করি আপনারা কি দেখতে আসবেন? তো জোছনদা এসেছিলেন, সাথে সব্যসাচী চক্রবর্তীও এসেছিলেন। নাটকটা হয়ে যাওয়ার পর জোছনদা আমাকে গ্রিন রুমে বললেন যে তুমি কি অভিনয়টা সিরিয়াসলি করতে চাও, তাহলে গ্রুপে জয়েন করো এসে আমাদের চারবাকে। তখন আমি আর শিলাদিত্য আমরা দুজন চারবাকে সুযোগ মানে ওই জয়েন করলাম। কিন্তু ততক্ষণ মানে স্টেজে ওঠার মতো এতে ছিলাম না, মানে আমরা বহুদিন এরকম হয়েছে যে আমরা ব্যাক স্টেজের কাজই করেছি, টিকিট বিক্রি করেছি, সবকিছুই করেছি করতে হতো। এইটা করতে করতে যেটা হলো, একটা অভিনয়ের প্রতি একটা অদ্ভুত টান তৈরি হলো একটা, এবং সেটা হতে হতে তখন তো কোনো সিরিয়াল টিরিয়াল খুব বেশি হতো না, একটাই দূরদর্শন, একটাই চ্যানেল। তো এইটা করতে করতে হঠাৎ জোছনদা আমাকে একটা টেলিফিল্মে কাস্ট করেন, যেটা ওলাভ হর্ডনেকে নিয়ে একটা টেলিফিল্ম। ওলাভ হর্ডনে হচ্ছে নরওয়ের একজন মাদার টেরেসার মতো লোক, যিনি কলকাতা বলছি মানে আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহারের টোটো উপজাতিদের নিয়ে প্রচুর কাজকর্ম করেছেন। তো তার একটা ডকু ফিকশন, সেখানে ওলাভ হর্ডনের চরিত্রে আমি, এবং আমার স্ত্রীর চরিত্র করছেন ভবানী মুখার্জি বলে একজন, ব্রতা বলে চরিত্রটা। তো এইটা করতে গিয়ে আমাদের দুজনের আবার আলাপ হয়ে যায়, এবং সেখান থেকে পরবর্তীকালে বিয়ে। এবার আমার এইটা এরকম ভাবেই চলছিল যে আমি একদিকে ওই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে, আর মাঝে মাঝে ওই নাটক করা, একটাই টেলিফিল্ম করেছি, তারপর আর কারোর সাথে যোগাযোগ নেই, কারণ যোগাযোগ করার মতো সময়ও নেই। কিন্তু ভবানী বা রিনি, আমি ডাকনামই বলি, তো রিনি তখন অভিনয় করছে, ও টুকটুক করে বিভিন্ন সিরিয়ালের সুযোগ পায়, আর সব জায়গাতে নিজের ছবি নিয়ে যায়, আমার ছবিও নিয়ে যায়, যে ইনি অভিনয় করেন, আপনারা যদি দেখেন। এই করতে করতে একটা দুটো ওই সীমারেখা, মোহিনী, এরকম দুটো সিরিয়ালের সুযোগ পেতে লাগলাম। এবার তারপরে যেটা হলো যে অভিনয়টাই এমন মানে হতে লাগলো আমার কাছে, যে অভিনয়টাই ভাল লাগছে, এবং তার জন্য এই নাটকের জন্য বাইরে শো করতে গেলে অফিস আসতে পারছি না, অভিনয়ের শুটিং থাকলে 1-2 দিন অফিসে আসতে পারছি না। এবার আমি বুঝতে পারছি যে আমার অফিসটাকে আমি খুব নেগলেক্ট করে ফেলছি। তখন আমি আমার পার্টনারদের বলি যে এরম ভাবে তো 2 নৌকোয় পা দিয়ে চলা যাচ্ছে না, তো আমি অফিসটা ছেড়ে দিই, আমি যেটা করছি সেটাকেই মন দিয়ে করি, এইভাবে এগোনো যাবে না। তো সেই আমার মানে আবার কমার্শিয়াল আর্টিস্ট থেকে অভিনেতা হওয়ার দিকে একটা, তখনও আমি মানে এটাও জানতাম না যে আলটিমেটলি হবে কি হবে না, কারণ তখন আমরা পার ডে কত টাকা পেতাম, 250 টাকা 300 টাকা পার ডে পেতাম। তো এইটাই চলছিল দুজনে মিলে, মানে যেটা হয়েছিল পুরোটাই আমার ওয়াইফ মানে ভবানীরই ইন্সপিরেশনে, যে আমি অভিনয়ে যাব কি যাব না। এরম হতে হতে ইটিভি লঞ্চ করলো। ইটিভি লঞ্চ করার পর আমরা ওই মনসা বলে একটা সিরিয়াল আর মহাকাল বলে একটা সিরিয়াল, দুটোতে সুযোগ পেয়েছিলাম হায়দ্রাবাদে গিয়ে অভিনয় করার। ওখানে তখন তো সবকটাই হায়দ্রাবাদে শুটিং হতো। তো আমি অভিনয় করতে গেছি, আমি অভিনয় করতে গিয়ে মনসাতে দিন 15 ছিলাম, এবং তার মধ্যে হয়তো 7 দিন বা 8 দিন শুটিং হয়েছে, বাকি দিনটা বসেই আছি, কারণ প্রোগ্রামার যারা এসে তারা গিয়ে ওখানে সব এত কিছু দেখে সমস্ত কিছু হেওয়ার হয়ে গেছে। এবার সেকেন্ড লটে যখন আবার আমাদের যাওয়ার কথা, তখন আমাকে জানানো হলো যে কোনো অ্যাসিস্ট্যান্টরা যেতে চাইছে না, কারণ ওখানকার ওয়েদার, তারপরে ওই টক খাবারপত্র এগুলো কেউ নিতে পারছে না অতদিন ধরে। তো তখন রিনি আমায় বলে তুমি তো অ্যাসিস্ট করতে পারো, তুমি তো নাটক ডিরেক্ট করে। ততক্ষণ আমি অনেক 2-3টে নাটক ডিরেকশন করেছি, আমাদের নতুন একটা দল খুলেছিলাম, সেটা নাম ছিল অগ্রদূত।
সেখানে আমি আরেকবার বল্লভপুরের রূপকথা করেছি, আরো দুটো একাঙ্ক নাটক ডিরেক্ট করেছিলাম। তো বলছি যে তখন মানে টাকা পয়সার জন্যই বেসিক্যালি, যে আমাদের যখন এমন পরিস্থিতি, তো তখন বলে যে তুমি যদি অ্যাসিস্ট করো তাহলে দেখো না ফাল্গুনিদাকে বলে, ফাল্গুনি সান্যাল ছিলেন পরিচালক। তো আমি ফাল্গুনিদাকে ফোন করে বলি যে এরকম আমি অ্যাসিস্ট করতে চাই। তো তখনই উনি বলেন যে তোর তো কার্ড নেই, আমি একটু দেখি জানা। তো তারপরে কিছুদিন বাদে আমাদের, তখন তো মানে বাড়ির ফোন নেই, তখন ওই গিয়ে গিয়ে দেখা করতে হতো। তো তারপর বলে তুই 3-4 দিন বাদে আমার সাথে যোগাযোগ কর। আমি আবার 3-4 দিন বাদে যখন যাই তখন বলে যে ঠিক আছে, হায়দ্রাবাদে শুটিংটা হবে, তোর কার্ড লাগবে না, তুই জয়েন কর। এই আমার অ্যাসিস্ট করা শুরু। এটা হচ্ছে 99 এন্ড। ওকে। তো সেইখান থেকে ওখানে যেমন দেবাংশুদা গেলেন তারপরে রহস্য গল্প করতে। দেবাংশুদা অ্যাসিস্ট করার বদলে আমার অভিনয়ের জন্য বললেন, আমি তখন অ্যাসিস্টও করি অভিনয় করি, দুটোই চলছে। এই করতে করতে তারপরে দেবাংশুদা কলকাতায় এলেন, রহস্য গল্প কলকাতায় হতে লাগলো, তখন আমি রহস্য গল্পে অ্যাসিস্ট করা শুরু করি। মনসা শেষ হলো, ওই রহস্য গল্পে অ্যাসিস্ট করা। সেখান থেকে বেনুদার সাথে আবার যোগাযোগ, বেনুদা তারপরে ডিরেক্ট করা শুরু করলেন, চিত্রভানুদা ছিলেন, রানা পাল ছিলেন, এরা সব কাজ করতে শুরু করলো। সেখান থেকে বেনুদার সাথে কাজ করতে করতে আবার পরিচয় হলো প্রভাত রায়ের সাথে, রানাদা যিনি ঋতুপর্ণ ঘোষকে হ্যাঁ। তো প্রভাতদার সাথে আলাপ করিয়ে দিলেন, প্রভাতদা আবার আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলেন। তারপরে প্রভাতদার পরে কৌশিক গাঙ্গুলি, সবকটাই বেনুদার শুধুই হয়েছে। মানে বেনুদা আমাকে অনেকটাই এই দিকে মানে কাজ করার যে ক্ষেত্রগুলো, তাতে যোগাযোগের মাধ্যমটা সবটাই বেনুদা। এখানে কি একটা ছোট্ট জাস্ট জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে প্রভাত মানে যেহেতু তোমার কার্ড কি তখনও এসে গেছে, মানে প্রভাতদার একটা ঘটনা মানে একটু প্রবলেম ফেস করেছিল। হ্যাঁ, সেটা হয়েছিল প্রভাতদা কাবুলিওয়ালা যখন করছিলেন তখন NT1 শুটিং হচ্ছিল। তো প্রভাতদা, আমি আমার আরো দুজন, তখন রাজদীপ ঘোষ আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা একসাথে কাজ করি, প্রণব বলে একটি ছেলে ছিল। তো আমরা যখন কাজকর্ম করছি হঠাৎ দুজন আসেন, মানে তারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের তখনকার সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছিলেন। ওনারা এসে প্রভাতদাকে বলেন যে আপনার যে অ্যাসিস্ট্যান্ট চিফ অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওর তো কার্ড নেই, আপনি কাজটা করতে পারবেন না। তখন প্রভাতদা আমাদের প্রচন্ড সাপোর্ট করেছিলেন, বলে যে তোমাদের যাদের কার্ড আছে তাদের নিয়ে আমি কাজ করি না, যাদের কার্ড নেই তাদের নিয়ে কাজ করি, কেন কাজ করি তার তো একটা কোনো বিষয় মানে আছে, কারণ আছে। তো সুতরাং তোমরা এগুলো নিয়ে করতেছো না, হরর সাথে আমি কথা বলে নেবো, ও কার্ড ছাড়াই আমার সাথে কাজ করবে, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা আমার সাথেই কাজ করবে, আমি তোমাদের কথা শুনবো না। তখন প্রভাতদা প্রচন্ড হেল্প করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কৌশিকদাকে যখন অ্যাসিস্ট করেছি তখনও আমার কার্ড নেই, এরা সবাই প্রচন্ড রকম ভাবে আমাকে সাপোর্টই করে গেছেন। সেটা আমার কাজের জন্যই হয়তো, মানে সেটা আমি অতটাই নিজেকে অপরিহার্য করে তুলতে পেরেছিলাম তাদের কাছে। তো আমি কখনোই বলছি না যে আমি বিরাট কিছু করেছিলাম, বাট আমার মনে হয় আমি নিজের কাজটা খুব মন দিয়ে করতাম। তো সেইটা হবার পর সবচেয়ে মজার বিষয়টা হলো, আমি যখন প্রথম যে সিরিয়ালটা ডিরেক্ট করেছিলাম, দ্যাট ইজ বিষ প্রান্তর, জি5 বলছি, তখন জি বাংলায়, সেইটা যখন আমি ডিরেক্ট করা শুরু করি তখন আমার কাছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্ডটা আসে। আচ্ছা, মানে যখন তুমি ডিরেক্টর হয়ে গেছো তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো সিরিয়াল পরপর সিরিয়ালই করতে থেকেছি, মানে বিষ প্রান্তরের পর করেছি লাল ত্রিকোণ, প্রচুর হিট সিরিয়াল। লাল ত্রিকোণের পর করেছি বন্ধনের পর এখানে আকাশ নীল, গানের ওপারে, অদ্বিতীয়া। জয়দীপদা, এই প্রসঙ্গে তাহলে একটা ডেফিনেটলি, কারণ অনেকেই আছে যারা আসতে চায় ডিরেকশন, এবং ডেফিনেটলি তার আগে অ্যাসিস্ট করতে হবে তবেই সে ডিরেকশনে যেতে পারবে। তো এই যে কার্ডের যে ব্যাপারটা বললে, তো সেটার যারা নতুন আসছে তাদের জন্য মানে এই ক্রাইটেরিয়াটা কি থাকে? মানে কার্ড করতে গেলে এক্সপিরিয়েন্স হয়তো চাই, কিন্তু কাজটা না করলে সে এক্সপিরিয়েন্স পাবে কি করে? আমি না এটা এখনো ঠিক বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কি প্রসেসে এই জিনিসটা হয়। মানে আমার বক্তব্য হচ্ছে যে একটা মানুষ যখন কোনো কিছুতে নিজেকে মনে করে যে এটা তার প্যাশনই হোক বা এটা তার প্রফেশনই হোক বানাতে চায়, তো তখন সেটা আগে সেই কাজটা করবে, সে নিজের কাজটা করে নিজে বুঝতে পারবে সেটা তার ভালো লাগছে কিনা। তারপরে সে বা তার একটা ভালো লাগা হয়তো তার প্রতি আছে, সে একটা অ্যাপ্রোচ করবে কোনো কাউকে যে আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই। তো এখন বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে যে আমাকে মানে প্রায় ধরো প্রত্যেক সপ্তাহ বা মাসেই 2-3 জন করে ফোন করেন, স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই। আমি প্রত্যেককে একটা কথাই আমায় বলতে হয় যে দেখো, একটা যারা কার্ড হোল্ডার যে এডিটর রয়েছেন তাদের ছাড়া আমি যে কোনো একজন অ্যাসিস্ট্যান্টকে যদি 3 জন মিনিমাম নিতেই হয়, তো তারপরে 4th এবং 5th নিতে গেলে তখন অবজারভার হিসেবে নিতে হবে। এবং অবজারভারকে তো আর প্রোডাকশনের তরফ থেকে আলাদা করে
একটা রেমুনারেশন খুব বেশি দেওয়া সম্ভব না, সেটা একটা খুব মিনিমাম রেমুনারেশনই হয়। এবং কিন্তু একটা ছেলে বা মেয়ে তারা যখন এই ধরনের কোনো প্রফেশনে আসতে চাইছে, এই মিনিমাম রেমুনারেশনটা নিয়ে কতদিন তারা এই নিজেদের প্যাশনটাকে জিইয়ে রাখতে পারবে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি একটা ছেলে বা মেয়ে অন্তত 3টে এই ধরনের অবজারভার হিসেবে কাজ করে, এবং সে যদি যে ডিরেক্টরের কাছে কাজটা করছে সেই ডিরেক্টর যদি তাকে একটা কোথাও সার্টিফাইড করে যে হ্যাঁ এই ছেলেটি বা মেয়েটি কাজের যোগ্য, এবং একে আমার মনে হয় পরবর্তীতে একটা কোথাও ট্রেনিং কার্ড দিয়ে একটু অন্তত তার কাজের জায়গাটা বাড়িয়ে দেওয়া উচিত। এই প্রসেসে কাজটা হলে আমার ধারণা বেশ কিছু মানুষজন ইন্ডাস্ট্রিতে এসে তাদের খানিকটা কাজের জায়গা বাড়াতে পারে বা তাদের কাজ করতে পারে। আদারওয়াইজ এখন প্রসেসটা এক্স্যাক্টলি কি সেটা যারা অ্যাসিস্ট করছেন তারা বলতে পারবেন। আমি তো মানে টোটাল হোল প্রসেসটা আমি ঠিক জানি না। তুমি যেটা বলছিলে তোমার জীবনে মানে ভবানীদি তোমার ছবিও দিত, নিজের সাথে তোমার ছবিও দিত, তো যেটা বলা হয় প্রত্যেক সফল পুরুষের পেছনে আমার ক্ষেত্রে একদম। হ্যাঁ, তো সেটা তুমি কিভাবে ধরো, যদি তোমাকে সেটাই জানতে চাই এই ইন্টারভিউর মাধ্যমে, ভবানীদির জন্য যদি তুমি কিছু বলো। আমি একটাই জিনিস এখানে বলা, মানে কিছু বলা মানে একটাই বলা যে সবসময় এভাবেই ও আমার পাশে থাকবে আমি জানি, এবং পাশে আছে, এবং আমরা এইভাবেই যেভাবে চলছে জীবন সেভাবেই যতটুকু শান্তি, যেভাবে আমরা শান্তিতে আছি, যেভাবে আমরা ভালো আছি আমাদের এক মেয়ে তাদেরকে নিয়ে, এবং আমি যতটুকু অ্যাচিভ করেছি, আদৌ যদি অ্যাচিভ কিছু করে থাকতে পারি সেটার জন্য সম্পূর্ণ ভবানী আমার মানে কি বলবো ব্যাকবোন বলা যেতে পারে। এবং তারপরে আমার নিজের কাজ, যেটা আমি খুব মন দিয়ে আশা করি করার চেষ্টা করি। তো সেইটাই মানে এটা মানে চলতে থাকা প্রসেস। হ্যাঁ, না নরমালি তো সবসময় সুযোগ থাকে না আমাদের নিজেদের মানুষদের হয়ে কথা বলার, ঠিক, তো সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি তো যেহেতু প্রথমে একজন অভিনেতা তারপর পরিচালক, তো কিন্তু পরিচালক হিসেবে অনেক বেশি সফল, বা হয়তো তোমার সেটাই এখন ভালো লাগার বেশি জায়গা, কিন্তু পরিচালক জয়দীপ অভিনেতা জয়দীপকে মিস করে? হ্যাঁ, মানে মিস করে ইন দ্য সেন্স, আমি যখন নিজের পরিচালনায় কাজ করি আমি একদম মিস করি না জয়দীপকে, কারণ আমি চাই না জয়দীপকে অভিনেতা হিসেবে দেখতে। কিন্তু আমার তখন ভাল লাগে এটা যে কটা চরিত্রেও রয়েছে সেই চরিত্রগুলো তো আমি সবকটাই ভেতরে ভেতরে অভিনয় করি, এবং চরিত্রগুলো যদি কারোর মনে হয় যে এটা এইভাবে হওয়া ভালো, মনে হয় যে এটা এইভাবে কর, সেই যে অভিনয়ের প্রসেসটা চলে ভেতরে ভেতরে একজন পরিচালক হিসেবে, সেটা খুব এনজয় করি। আর অন্য পরিচালকরা যখন আমাকে অভিনয়ের জন্য ডাকেন সেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। মানে সেটা করতে আমার যে কি ভালো লাগে, তখন মাথায় তো কিচ্ছু রাখতে হয় না, শুধু অভিনয়টার দিকেই কনসেন্ট্রেট করতে হয়, ওইটা আমি খুব এনজয় করি। তো এটা কি, যদি একজন পরিচালক যদি নিজে অভিনেতা হন, সেক্ষেত্রে কি তোমার মনে হয় এটা কি একটা অ্যাডেড, মানে ধরো তুমি যখন কোনো অভিনেতাকে সেটা বোঝাচ্ছ কোনো সিন, তাহলে কি সেটা বেশি সুবিধা হয়? হ্যাঁ, এটা তো সুবিধা হয়। এটা অনেক অভিনেতাও বলেন আমার ক্ষেত্রে যে তুই যেহেতু অভিনয়টা জানিস বলে আমাদের অনেক বেশি সুবিধা হয়, তুই কি চাইছিস বা না চাইছিস। এবং অনেক ক্ষেত্রে তো মানে অনেক নিউ কামারদের আমি নিজে অভিনয় করে বা কোনো একটা সিকোয়েন্সে কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কতটা মুখ ঘোরালে আলো ঠিকঠাক পাওয়া যাবে, কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে ডায়ালগে পজ নিতে হবে, এই সবগুলো তো মানে হাতে ধরে ধরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে যতটুকু নিজে জানি। তো সেইটা তো একটা প্লাস পয়েন্ট অবশ্যই আমার মনে হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের চটজলদি প্রশ্ন আছে, জাস্ট ছোটপট উত্তর। তোমার ক্যারেক্টারের একটা পজিটিভ পয়েন্ট বলো, একটা নেগেটিভ পয়েন্ট বলো। পজিটিভ পয়েন্ট হচ্ছে আমি সবসময় পজিটিভ, নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি সবসময় এতে খুব একটা মানে লোককে অ্যাপ্রোচ করতে পারি না। মানে সেটা অ্যাপ্রোচ বলতে আমি বলতে চাইছি আমার পিআর খুব খারাপ। বাট পিআর ছাড়াই তো তোমার ভালোই না, আমি বলছি যে পিআর ছাড়া বলতে আমি দেখো, আমি মানে এটা বলা উচিত না, বাট যতটুকু এসেছি সেটা তো ঠিক আছে, সেটা নিয়ে আমি আমার কোনো নেই। আমি বলছি যে আমি কাউকে অ্যাপ্রোচ করতে পারি না, এটা একটা আমার ব্যর্থতা, মানে এটা একটা নেগেটিভ দিক। মানে আমাকে এটা লাগবে, আমি এটা শুটিং এর ক্ষেত্রেও বলছি। মানে ধরো আমাকে বলা হলো যে তোমাকে এটা দাদা প্লিজ 13 দিন 14 দিনের মতো আমার শুটিংটা করে দাও, আমার হয়তো লাগছে 15 দিন লাগবেই, আমি সেক্ষেত্রেও অ্যাপ্রোচটাতে
মানে প্রেসারে রেখে সেটাকে 15 দিনে বাড়াতে পারি না, এইটা বলতে চাইছি। আমাকে সেই 13 দিনেই শুটিংটা করতে হয় এবং নিজের প্রেসার নিয়েই করতে হয়। এটা এক একজনের থাকে, তারা বাড়িয়ে মানে তারা সেই কথাটা বলে, আমি অত কথা বলতে পারি না, মানে একটা কিছু যে কনভিন্স করানোর জন্য মানুষকে তো অনেক কিছু করতে হয়, আমার সেটা neat. মানে তুমি তোমার মধ্যে চেষ্টা করে ওরা যেটা চাইছে সেইভাবে। হ্যাঁ, এটা আমার ব্যাকড্রপ, মানে এটা আমার মনে হয় এটা যে কোনো কারণে নিজের উপর বেশি প্রেসার হয়ে যায়। হ্যাঁ, এটা মনে হয় থাকা উচিত যে একটা টাইমের পরে মানে নিজেকে করে দেওয়া যে না এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি না বলতে পারি না। হ্যাঁ, না বলতে পারি। আর তুমি যেটা বললে তুমি সব ক্ষেত্রে পজিটিভ, ডেফিনেটলি এটা সবাই বলে, কিন্তু ধরো সিচুয়েশন তো সবসময় আর সব আমার মনের মতো হবে না, তো সেই রকম নেগেটিভ সিচুয়েশনে তুমি পজিটিভিটি কিভাবে দেখাও? না, নেগেটিভ সিচুয়েশন সেইভাবে তো কিছু মানে ফেস করিনি এখনো। দেখো, নেগেটিভ সিচুয়েশন কোনটাকে বলবে তুমি? মানে আমি বলছি যে তোমার ছবি চলছে না বা তোমার ছবি হতেই পারে, সেটা তো জীবনের শেষ নয়। তো তুমি একটা ছবি ফ্লপ হতেই পারে, তুমি আবার পরের ছবিটা চেষ্টা করবে, বা তোমার একটা কোনো কিছু তোমার সাকসেস হয়নি বলে তুমি সেখানে দাঁড়িয়ে তো থাকবে না, তুমি তো তারপর আবার একটা কিছু চেষ্টা করবে, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমার কাছে এটাই পজিটিভিটি, এইটুকু। যদি জীবনে তো আমাদের সবকিছু সমস্ত মুহূর্ত স্মুথ যায় না, কিছু সময় স্ট্রাগল থাকে, অনেক রকম ব্যাপার থাকে। যদি পিছনে ফিরে ধরো তোমাকে সুযোগ দিল জীবন, সাপোজ, মানে সবটাই হচ্ছে এটা ভাবনার ব্যাপার, ধরো কোনো ঘটনা, আমরা বলি না এটা না ঘটলে ভালো হতো, এরকম আছে কোনো ঘটনা যেটা ডিলিট করতে চায়, এটা না থাকলে, এই এপিসোডটা না থাকলে ভালো হতো লাইফে? এটা খুব রিসেন্টলি, মানে গত 30শে ডিসেম্বর 23 সালে বাবা চলে গেলেন। হ্যাঁ, ওটা না হলে ভালো হতো সত্যি, আরো কিছু বছর, সেটা আমরা সকলেই সেই জায়গাটা থাকে। আচ্ছা, ভূতের রাজা এলো, তোমাকে দুটো বর দেবে বললো, তুমি কি কি চেয়ে ফেলবে? প্রথম বর চাইবো যে রিনি যদি একটু আরো বেশি অভিনয় করার সুযোগ পায়, আর কি চাইবো, আর হ্যাঁ, তিতির যত আর একটু, মানে যতটা বড় হয়েছে তার থেকে আর একটু বেটার ভালো মানুষ হয়, বড় হয়। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে, রিনি তোমার স্ত্রী, যেখানে তুমি পরিচালক, সেখানে যেটা আমরা ভাবি না যে একটা রয়েছে, তাহলে সুযোগ পাওয়াটা ইজি, তো সেক্ষেত্রে তুমি কি বলবে? তোমার অর্ধাঙ্গিনীকে তুমি তো চাইলেই কাস্ট করতে পারো। চাইলেই পারি না, ওই যে আমি বললাম আমি চাইতে পারি না। আমি কিছু ক্ষেত্রে পেরেছি, মানে ধরো অচিন্ত সিজন 1-এও একটা খুব ইম্পর্টেন্ট রোল করেছে, তারপরে তার আগে বেশ কিছু টেলিফিল্ম আমি করেছিলাম, সেখানে একটা ভালো চরিত্র করেছি। সিনেমায় এখনো সেই অর্থে আমি সুযোগ দিতে পারিনি, একটাই কারণ, সেটা হচ্ছে যে চরিত্র অনুযায়ী তো একটা যে কোনো ছোটখাটো রোল আমি ওকে অ্যাপ্রোচ করতে পারি না, এবং আমি যখন জানিও একজন ভালো অভিনেত্রী, সেক্ষেত্রে এমন একটা কোনো চরিত্র আসবে বা এমন একটা কোনো চরিত্র আমি পাবো, সেটাই আমি ওকে অ্যাপ্রোচ করতে চাই। তো এইটাই মানে আমি এরকম কাউকে গিয়ে বলতে পারবো না যে আমি আমার স্ত্রীকে নিয়ে একটা ছবি করতে চাই, আপনি আমাকে একটা করুন, এইটা ওই বললাম না, আমি বলতে পারি না কাউকে। সময় শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না, মনে হয় যে আরো বলতে থাকি, কিন্তু আমাদের সময়ের বেড়াজালে আমরা বাধা। তো আপনাদেরকে বলবো, যারা দেখছেন, যারা কথোপকথন পছন্দ করেন, এত সুন্দর সুন্দর আড্ডা পছন্দ করেন, তারা যেটা মনে করে করছেন না সেটা হচ্ছে লাইক আর ফলোটা করছেন না, দৃষ্টিভঙ্গিকে করুন, নইলে এত গুণী মানুষজনের আড্ডা মিস করে যাবেন আপনারা। আর যেহেতু কথোপকথন আমি তো বলে শেষ করি না, আমাদের যিনি গেস্ট থাকেন তিনি শেষ করেন, তো জয়দীপদাকে আমি রিকোয়েস্ট করেছি কিছু বলার জন্য, তো দেখি জয়দীপদা বলেছে একটা কিছু অন্যরকম কিছু বলবে, কি করবো? আমাদের একটাই জিনিস বলার এখন, 7 5 প্যাচে সন্দেহটা হচ্ছে, কে যে পিছু নিচ্ছে কি কারণ, কেস জমাটি হাঁটি হাঁটি ব্যাগ গুছিয়ে পরিপাটি, একটু থ্রিলে জাস্ট চিলে এখন একেন বাবুই চলছে, একেন বাবুর চলবে, দেখতে থাকুন।